পেপার 1 ইন্ট্রোডিউসিং সোশিওলজি মডিউল 1 সোশিওলজি অ্যান্ড সোসাইটি সমাজতত্ত্ব ও সমাজ একক 1 সমাজতত্ত্বের সংজ্ঞা প্রকৃতি ও পরিধি সমাজতত্ত্বের বৈজ্ঞানিক মর্যাদা সমাজতত্ত্বের সংজ্ঞা সমাজ ভিন্ন মানব জীবন অকল্পনীয় কোনো ব্যক্তি নির্জন দ্বীপে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে নিঃসঙ্গ জীবনযাপন করতে পারে না মানুষ হিসেবে বাঁচতে হলে পরস্পরের সাহচর্য ও সহযোগিতার প্রয়োজন হয় যূথবদ্ধতার প্রবণতা থেকেই মানুষ গড়ে তুলেছে পরিবার ও সমাজ গোষ্ঠীবদ্ধতার পাশাপাশি মানুষ গড়ে তুলেছে নানা ধরনের সামাজিক নীতি ধর্ম আদর্শ প্রতিষ্ঠান সংগঠন রীতিনীতি প্রথা প্রভৃতি এবং রাষ্ট্র ব্যবস্থা আইন ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সমাজে বিভিন্ন প্রকার স্বার্থ সংঘাত দ্বন্দ্ব ইত্যাদি সত্ত্বেও মানুষ সংঘবদ্ধভাবে বাস করে প্রকৃতপক্ষে সমাজে মানুষ বিভিন্ন সম্বন্ধ জালে জড়িত হয়ে বসবাস করে এবং পারস্পরিক আন্তঃক্রিয়ায় লিপ্ত থাকে পরিবারে অভ্যন্তরে পরিবারের বাইরে প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্ন প্রকার সম্পর্ক সমাজে এক সম্পর্কের জাল তৈরি করে যখন কোনো ভোট প্রার্থী ভোটদাতার কাছে ভোট প্রার্থনা করতে যান তখন তাদের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান থাকে আবার ক্রেতা যখন বিক্রেতার নিকট দর কষাকষি করে জিনিসপত্র ক্রয় করেন তখন তাদের মধ্যেকার সম্পর্কটি হল অর্থনৈতিক সম্পর্ক আবার জিনিসপত্র ক্রয় করার পর যখন তারা পরস্পরের কুশল বিনিময় করেন অর্থাৎ শুধুমাত্র মানুষ হিসেবে আন্তঃক্রিয়া করেন তখন সেই সম্পর্ক সামাজিক বলে চিহ্নিত করা যায় সমাজতত্ত্ব সমাজের এই সম্পর্কজাল বিশেষত সামাজিক সম্পর্কসমূহ ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর বা ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্কসমূহ নিয়ে আলোচনা করে মানব সমাজ ও সামাজিক আচরণসমূহের বৈজ্ঞানিক আলোচনার সূচনা করেন ফরাসি দার্শনিক অগুস্ত কোম্ত কোম্ত সর্বপ্রথম 1839 সালে সোশিওলজি শব্দটি উল্লেখ করেন সোশিওলজি শব্দটি মূলত ল্যাটিন শব্দ সোশিয়াস যার অর্থ সহযোগী বা সঙ্গী এবং গ্রিক লোগোস যার অর্থ আলাপ আলোচনা এর সহযোগে গঠিত হয়েছে সুতরাং সোশিওলজি বা সমাজতত্ত্ব হল এমন একটি শাস্ত্র যা সহযোগী বা সঙ্গী সম্পর্কে আলাপ আলোচনা করে আরও স্পষ্ট করে বলতে গেলে বলা যায় সমাজতত্ত্ব সহযোগী সমূহ বা মানব গোষ্ঠী সমূহের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া এবং পরিণতিস্বরূপ গড়ে ওঠা সম্পর্ক তা নিয়ে আলোচনা করে বিভিন্ন সমাজতাত্ত্বিক সমাজতত্ত্বকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন কিন্তু কোনো একটি সংজ্ঞাই সমাজতত্ত্বকে সন্তোষজনকভাবে সংজ্ঞায়িত করতে পারে না প্রকৃতপক্ষে যত সংখ্যক সমাজতাত্ত্বিক প্রায় ততগুলি সমাজতত্ত্বের সংজ্ঞাও বিদ্যমান সমাজতত্ত্বের বিভিন্ন সংজ্ঞাগুলিকে আমরা মোটামুটি 5টি ভাগে ভাগ করতে পারি 1 সমাজের অধ্যয়ন হিসেবে সমাজতত্ত্ব 2 সামাজিক গোষ্ঠীর অধ্যয়ন হিসেবে সমাজতত্ত্ব 3 সামাজিক ক্রিয়া মিথস্ক্রিয়া এবং সামাজিক সম্পর্কের অধ্যয়ন হিসেবে সমাজতত্ত্ব 4 সামাজিক প্রতিষ্ঠানসমূহের অধ্যয়ন হিসেবে সমাজতত্ত্ব 5 সামাজিক বন্ধন সামাজিক প্রক্রিয়া সামাজিক ব্যবস্থা সামাজিক কাঠামো সামাজিক জীবন সামাজিক বিষয়সমূহ প্রভৃতির অধ্যয়ন হিসেবে সমাজতত্ত্ব এখন এ সম্পর্কে বিশদে আলোচনা করা যাক 1 সমাজের অধ্যয়ন হিসেবে সমাজতত্ত্ব যে সকল চিন্তাবিদ এই মতবাদের প্রবক্তা তাঁরা বলেন যে সমাজতত্ত্ব কোনো একটি অংশের নয় সমগ্রে অধ্যয়ন সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ যেমন অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় প্রভৃতি প্রতিষ্ঠান কিভাবে বিভিন্ন সামাজিক ব্যবস্থায় পরস্পর সম্পর্কযুক্ত হয় তা উদ্ঘাটন করা সমাজতত্ত্বের উদ্দেশ্য গিডিংস ওয়ার্ড ওডাম লুন্ডবার্গ ডেভিস হর্টন এবং হান্ট প্রমুখ সমাজতত্ত্বকে সমাজের অধ্যয়ন হিসেবে সংজ্ঞায়িত করেছেন যেমন 1939 সালে জি.এল. লুন্ডবার্গের মতে সমাজতত্ত্ব হল কোট সমাজ সম্পর্কিত একটি বিজ্ঞান 1947-এ এইচ.ডব্লিউ. ওডাম বলছেন সমাজতত্ত্ব হল এমন একটি বিজ্ঞান যা সমাজকে অধ্যয়ন করে হর্টন এবং হান্টের মতে সমাজতত্ত্ব সমাজকে বৈজ্ঞানিকভাবে অধ্যয়ন করে 2 সামাজিক গোষ্ঠীর অধ্যয়ন হিসেবে সমাজতত্ত্ব এইচ.এম. জনসন কিম্বল ইয়ংয়ের ন্যায় কয়েকজন চিন্তাবিদ সমাজতত্ত্বকে সামাজিক গোষ্ঠীর অধ্যয়ন হিসেবে সংজ্ঞায়িত করেন যেমন 1 এইচ.এম. জনসন 1960-এ বলছেন কোট সমাজতত্ত্ব এমন একটি বিজ্ঞান যা সামাজিক গোষ্ঠী তাদের সংগঠনের আভ্যন্তরীণ রূপ বা পদ্ধতি যে প্রক্রিয়াসমূহ সংগঠনের এই রূপকে রক্ষণাবেক্ষণ করে অথবা পরিবর্তন ঘটায় এবং গোষ্ঠীসমূহের পারস্পরিক সম্পর্কে আলোচনা করে এন্ড কোট 3 কিম্বল ইয়ং 1942-এ বলছেন সমাজতত্ত্ব গোষ্ঠীর অভ্যন্তরে মানুষের আচরণ নিয়ে আলোচনা করে
3. সামাজিক ক্রিয়া, মিথস্ক্রিয়া অথবা সামাজিক সম্পর্কের অধ্যয়ন হিসাবে সমাজতত্ত্ব। প্রাচীন জার্মান চিন্তাবিদগণ যেমন মার্কস ওয়েবার, লিওপোল্ড ভন ওয়াইজ এবং জর্জ সিমেল মনে করেন সমাজতত্ত্বের উচিত কেবল সামাজিক ক্রিয়া, সামাজিক মিথস্ক্রিয়া বা সামাজিক সম্পর্কে অধ্যয়ন করা। আধুনিক সমাজতাত্ত্বিকদের মধ্যে ট্যালকাট পার্সনসও 1951 সালে এই মতকে সমর্থন করেন। এরূপ কয়েকটি সংজ্ঞা এবার উল্লেখ করা হবে। 1. 1949 সালে ম্যাক্স ওয়েবার বলছেন, সমাজতত্ত্ব এমন একটি বিজ্ঞান যা সামাজিক ক্রিয়ার ইন্টারপ্রেটিভ আন্ডারস্ট্যান্ডিং করে থাকে। 2. 1949 সালেই ম্যাকাইভার ও পেজ বলছেন, সমাজতত্ত্ব সামাজিক সম্পর্কের তন্তুজালের অধ্যয়ন, সম্পর্কের এই তন্তুজালকেই সমাজ বলা হয়। 3. 1963 সালে গোল্ডনার এবং গোল্ডনার বলছেন, সমাজতাত্ত্বিকদের আলোচনার কেন্দ্রবিন্দু হল সামাজিক মিথস্ক্রিয়া। 4. সামাজিক প্রতিষ্ঠানসমূহের অধ্যয়ন হিসেবে সমাজতত্ত্ব। কোনো চিন্তাবিদ মনে করেন সমাজতাত্ত্বিক অধ্যয়নের একক সমগ্র সমাজ নয়, বরং যে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন পরিবার, চার্চ, বিদ্যালয় প্রভৃতি সমাজ গঠন করে তাদের মধ্যেকার সুনির্দিষ্ট সম্পর্ক। এই বক্তব্যের মূল প্রবক্তা এমিল ডুরখাইম 1901 সালে বলেছেন যে সমাজতত্ত্বকে কোট প্রতিষ্ঠানসমূহের বিজ্ঞান হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে এন্ড কোট। 5. সামাজিক বন্ধন, সামাজিক প্রক্রিয়া, সামাজিক ব্যবস্থা, সামাজিক কাঠামো, সামাজিক জীবন, সামাজিক বিষয়সমূহ প্রভৃতির অধ্যয়ন হিসেবে সমাজতত্ত্ব। কিছু চিন্তাবিদ সমাজতত্ত্বকে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করেন, যেমন 1. অকবার্ন এবং নিমকফ 1964 সালে বলছেন, সমাজতত্ত্ব মানুষের সামাজিক জীবন সম্পর্কে অধ্যয়ন করে। 2. রুটার এবং হার্ট 1933 সালে বলছেন, সমাজতত্ত্ব হল সামাজিক প্রক্রিয়াসমূহের অধ্যয়ন। 3. উইনবার্গ এবং শাবার্ড 1956 সালে বলছেন, সমাজতত্ত্ব হল সমাজের মূল কাঠামোর অধ্যয়ন। 4. বেনেট এবং টিউমিন 1946 সালে বলছেন, সমাজতত্ত্ব হল সামাজিক জীবনের কাঠামো এবং কার্যাবলীর বিজ্ঞান। উপরোক্ত আলোচনা থেকে কথা স্পষ্ট যে বিভিন্ন সমাজতাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাজতত্ত্বকে সংজ্ঞায়িত করেছেন, তবে সংজ্ঞাগুলিতে সমাজতত্ত্বের মূল বিষয় হিসেবে মানুষ, তার সামাজিক সম্পর্ক ও সমাজই গুরুত্ব পেয়েছে। সমাজতত্ত্বের প্রকৃতি, নেচার অফ সোশিওলজি। জ্ঞানের একটি বিশেষ শাখা হিসেবে সমাজতত্ত্বের বিশেষ প্রকৃতি বিদ্যমান। অন্যান্য বিজ্ঞানের থেকে বিভিন্ন দিক থেকে এর পার্থক্য রয়েছে। রবার্ট বার্স্টেড তাঁর দ্য সোশ্যাল অর্ডার গ্রন্থে সমাজতত্ত্বের নিম্নলিখিত মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করেছেন। 1. সমাজতত্ত্ব একটি স্বাধীন বিজ্ঞান। সমাজতত্ত্ব একটি স্বাধীন বিজ্ঞান হিসেবে গড়ে উঠেছে। এটি দর্শন বা ইতিহাসের ন্যায় অপর কোনো বিজ্ঞানের শাখা নয়। স্বাধীন বিজ্ঞান হিসেবে এর অধ্যয়নের নিজস্ব ক্ষেত্র, সীমানা এবং পদ্ধতি বর্তমান। 2. সমাজতত্ত্ব একটি সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান নয়। সমাজতত্ত্ব সামাজিক বিজ্ঞানের পরিবারভুক্ত, প্রাকৃতিক বিজ্ঞানের পরিবারভুক্ত নয়। সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজতত্ত্বের আলোচনার কেন্দ্রবিন্দু হল মানুষ, তার সামাজিক আচরণ, সামাজিক কার্যকলাপ এবং সামাজিক জীবন। সমাজবিজ্ঞান হিসেবে সমাজতত্ত্বের সঙ্গে অন্যান্য সমাজবিজ্ঞান যেমন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান প্রভৃতির সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। অপরপক্ষে সামাজিক বিশ্ব নিয়ে আলোচনা করে বলে সমাজতত্ত্বের সঙ্গে পদার্থবিদ্যার রসায়ন, ভূবিদ্যা, অঙ্কশাস্ত্র ইত্যাদি প্রাকৃতিক বিজ্ঞান থেকে বিশেষ পার্থক্য বর্তমান। 3. সমাজতত্ত্ব একটি নিরপেক্ষ বিষয় বা ক্যাটাগরিক্যাল, নীতিশাস্ত্রীয় বা নর্মেটিভ বিষয় নয়। সমাজতত্ত্ব কোনো বিষয় কি এই প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকে, কি হওয়া উচিত এর আলোচনা করে না। বিজ্ঞান হিসেবে সমাজতত্ত্ব মূল্যের প্রশ্নে নীরব থাকে। কোনো প্রকার মূল্য বিচার সমাজতত্ত্ব করে না, নৈতিক অনৈতিক বিচার করে না। এটি নীতি নিরপেক্ষ, সামাজিক নীতি, আইন বা কার্যক্রম সম্পর্কেও কোনো সুপারিশ করে না। কিন্তু এর অর্থ এই নয় সমাজতত্ত্বের জ্ঞান অকার্যকর, নিষ্ফল। এর অর্থ হল সমাজতত্ত্ব ভালো মন্দ, ঠিক ভুল, নৈতিক অনৈতিক এর আলোচনা করে না, নিরপেক্ষভাবে সামাজিক বিষয়সমূহের আলোচনা করে। 4. সমাজতত্ত্ব একটি বিশুদ্ধ বিজ্ঞান, ফলিত বিজ্ঞান নয়। আমরা প্রায়শ বিশুদ্ধ বিজ্ঞান এবং ফলিত বিজ্ঞানের মধ্যে পার্থক্য করে থাকি।
বিশুদ্ধ বিজ্ঞানের লক্ষ্য কেবল জ্ঞান আহরণ করা, অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে ব্যবহার করা বা আদৌ ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে চিন্তা করা। অপরদিকে ফলিত বিজ্ঞানের লক্ষ্য হল আহরিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করা। প্রতিটি বিশুদ্ধ বিজ্ঞানের একটি নিজস্ব ফলিত বিজ্ঞানের ক্ষেত্র থাকতে পারে, যেমন পদার্থবিদ্যা একটি বিশুদ্ধ বিজ্ঞান, কারিগরি বিদ্যা বা ইঞ্জিনিয়ারিং হল এর প্রয়োগমূলক ক্ষেত্র, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস প্রভৃতি বিশুদ্ধ বিজ্ঞানের ফলিত বা প্রয়োগমূলক ক্ষেত্র বর্তমান, যেমন বাণিজ্য, রাজনীতি, সাংবাদিকতা প্রভৃতি। সমাজতত্ত্ব একটি বিশুদ্ধ বিজ্ঞান, কারণ এর মূল লক্ষ্য হল মানব সমাজ সম্পর্কে জ্ঞান আহরণ করা, আহরিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করা নয়। বিশুদ্ধ বিজ্ঞান সমাজতত্ত্বের প্রয়োগমূলক ক্ষেত্র হল সোশ্যাল ওয়ার্ক, প্রশাসন প্রভৃতি। সমাজতত্ত্ব কখনো পাবলিক পলিসি নির্ধারণ করে না, আইন প্রণয়নকারীদেরও কোনো সুপারিশ করে না। তবে প্রশাসক, আইন প্রণয়নকারী শিক্ষক, সামাজিক কর্মী মানে সোশ্যাল ওয়ার্কার বা নাগরিকবৃন্দ সমাজতত্ত্বের আহরিত জ্ঞান নিজ নিজ ক্ষেত্রে প্রয়োগ করে। 5. সমাজতত্ত্ব তুলনামূলকভাবে একটি বিমূর্ত মানে অ্যাবস্ট্র্যাক্ট বিজ্ঞানমূর্ত বা কংক্রিট বিজ্ঞান নয়। সমাজতত্ত্ব সমাজে সংঘটিত প্রতিটি ঘটনার বাস্তব মূর্ত রূপ নিয়ে আলোচনা করে না, বরং সমাজের বিভিন্ন ঘটনার সামগ্রিক রূপ বা ফর্ম এবং ধরন মানে প্যাটার্ন নিয়ে আলোচনা করে। উদাহরণস্বরূপ সমাজতত্ত্ব কোনো বিশেষ যুদ্ধ বা বিপ্লব নিয়ে আলোচনা করে না, বরং সাধারণভাবে সামাজিক বিষয় হিসেবে বা সামাজিক দ্বন্দ্বের ধরন হিসেবে যুদ্ধ এবং বিপ্লবের সম্পর্কে আলোচনা করে। একইভাবে সমাজতত্ত্ব কোনো বিশেষ সমাজ বা সামাজিক সংগঠনের অথবা বিশেষ কোনো বিবাহ, ধর্ম বা গোষ্ঠীর মধ্যে তার অধ্যয়ন সীমাবদ্ধ রাখে না, বরং সাধারণভাবে সমাজ, সংগঠন, বিবাহ, ধর্ম বা গোষ্ঠী সম্পর্কে আলোচনা করে। 6. সমাজতত্ত্ব একটি সাধারণ সূত্র নির্মাণকারী, জেনারেলাইজিং বিজ্ঞান। সমাজতত্ত্ব মানুষের মিথস্ক্রিয়া, সংঘ সম্পর্কে সাধারণ সূত্র বা নীতিসমূহ উদ্ঘাটন করার প্রয়াস করে। মানবগোষ্ঠী ও সমাজের প্রকৃতি, রূপ, কন্টেন্ট এবং কাঠামো বিশ্লেষণ করার প্রয়াস করে। সমাজতত্ত্ব সমাজে সংঘটিত প্রতিটি ঘটনা সম্পর্কে আলোচনা করে না বা বাস্তবে সম্ভব নয়। সমাজতত্ত্ব কয়েকটি নির্বাচিত ঘটনার বিশ্লেষণের মাধ্যমে সাধারণীকরণ করে। উদাহরণস্বরূপ সমাজতত্ত্ব বাস্তবের কয়েকটি গৌণ গোষ্ঠীর পর্যবেক্ষণের মাধ্যমে সাধারণভাবে গৌণ গোষ্ঠীর প্রকৃতি সম্পর্কে সাধারণীকরণ করে থাকে। 7. সমাজতত্ত্ব একটি সাধারণ বিজ্ঞান, বিশেষ বিজ্ঞান নয়। সমাজতত্ত্বের অনুসন্ধানের ক্ষেত্র সাধারণ, বিশেষীকৃত বা স্পেশালাইজড নয়। এটি সাধারণভাবে মানুষের মিথস্ক্রিয়া এবং মানব জীবন সম্পর্কে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি প্রভৃতি সমাজবিজ্ঞানও মানুষ ও মানুষের মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করে, তবে মানুষের সব রকম মিথস্ক্রিয়া সম্পর্কে নয়। এই সকল সমাজবিজ্ঞান মানুষের মিথস্ক্রিয়ার বিশেষ একটি দিকের ওপর জোর দেয় এবং সেই দিকটি নিয়েই বিশেষীকৃত আলোচনা করে। অর্থনীতি মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে বিশেষীকৃত আলোচনা সীমাবদ্ধ রাখে, কিন্তু সমাজতত্ত্ব মানব জীবনের অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, আইনগত, নৈতিক ইত্যাদি কোনো বিশেষ দিকের অনুসন্ধান করে না, বরং সামগ্রিকভাবে মানুষের ক্রিয়াকলাপের অধ্যয়ন করে। 8. সমাজতত্ত্ব যুক্তিবাদী মানে র্যাশনাল এবং প্রত্যক্ষবাদী, এম্পেরিক্যাল বিজ্ঞান। বৈজ্ঞানিক জ্ঞান আহরণের দুটি মূল পদ্ধতি হল যুক্তিবাদী পদ্ধতি এবং প্রত্যক্ষবাদী পদ্ধতি। যুক্তিবাদী পদ্ধতি যুক্তিপূর্ণভাবে সিদ্ধান্তে পৌঁছানোর তত্ত্বসমূহের ওপর জোর দেয়। অপরদিকে প্রত্যক্ষবাদী পদ্ধতি অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সংগৃহীত তথ্যের ওপর গুরুত্ব আরোপ করে। প্রত্যক্ষবাদী তথ্য সংগ্রহ করে এবং যুক্তিবাদী সেই তথ্যের সমন্বয় সাধন করে ও সজ্জিত করে সিদ্ধান্তে উপনীত হয়। যথাযথ তথ্যের অভাবে যে কোনো তত্ত্বই গুরুত্ব হারায়, কেবল মতামত বলে গণ্য হয়। আবার তত্ত্বের সঙ্গে সম্পর্কহীন তথ্য অর্থহীন ও গুরুত্বহীন। কাজেই জ্ঞান নির্মাণের জন্য সকল আধুনিক বিজ্ঞানী যুক্তিবাদী ও প্রত্যক্ষবাদী উভয় পদ্ধতি ব্যবহার করে। সমাজতত্ত্ব এর ব্যতিক্রম নয়। উপরোক্ত আলোচনা থেকে একথা স্পষ্ট যে সমাজতত্ত্ব একটি স্বাধীন, সামাজিক, নিরপেক্ষ, বিশুদ্ধ, বিমূর্ত, সাধারণীকৃত, যুক্তিবাদী এবং প্রত্যক্ষবাদী এবং সাধারণ সমাজবিজ্ঞান। সমাজতত্ত্বের পরিধি, স্কোপ অফ সোশিওলজি। প্রত্যেক বিজ্ঞানেরই অধ্যয়ন ও গবেষণার একটি নিজস্ব পরিধি থাকে। সুনির্দিষ্ট সীমানা নির্ধারিত না থাকলে কোনো বিজ্ঞানেই যথাযথ অধ্যয়ন সম্ভব হয় না। কিন্তু সমাজতত্ত্বের পরিধি নিয়ে সমাজতাত্ত্বিকদের মধ্যে বিতর্ক রয়েছে। এ বিষয়ে দুটি মূল মতবাদ দেখা যায়। ক,
বিশ্লেষণাত্মক মতবাদ বা স্পেশালিস্টিক অর ফর্মালিস্টিক স্কুল এবং খ সংশ্লেষাত্মক মতবাদ বা সিনথেটিক স্কুল। ক বিশ্লেষণাত্মক মতবাদ স্পেশালিস্টিক অর ফর্মালিস্টিক স্কুল। এই মতবাদের সমর্থকদের মতে সমগ্র সমাজ জীবনের সব রকম সামাজিক সম্পর্ক সমাজতত্ত্বের বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়, বরং সমাজ জীবনের বিশেষ কিছু দিক বেছে নিয়ে সুনির্দিষ্ট পদ্ধতিতে তার বিশ্লেষণ করাই সমাজতত্ত্বের উচিত। বিশ্লেষণাত্মক মতবাদের প্রধান প্রবক্তাগণ হলেন ফার্ডিনান্ড টনিজ, জর্জ সিমেল, অ্যালফ্রেড ভিয়েরকান্ড ও লিওপোল্ড ভন ওয়াইজ। সমাজস্থ মানুষের মধ্যে বিভিন্ন কারণে নানা রকম পারস্পরিক সম্পর্ক ও ক্রিয়া প্রতিক্রিয়ার উদ্ভব হয়। বিশ্লেষণাত্মক মতবাদী সিমেলের মতে এই সকল সামাজিক আন্তঃক্রিয়াকে বিশ্লেষণ করে বিভিন্ন শ্রেণী বা টাইপে বিভক্ত করা সমাজতত্ত্বের বিবেচ্য বিষয় হওয়া উচিত। তিনি এই সকল আন্তঃক্রিয়ার বাহ্য রূপের ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁর মতে সামাজিক আন্তঃক্রিয়াসমূহ যে বিভিন্ন রূপ বা ফর্ম গ্রহণ করে, সেই সব রূপ বা ফর্মকে পৃথক পৃথক শ্রেণী বা টাইপ হিসেবে ভাগ করা যেতে পারে। সিমেল মনে করেন বিভিন্ন সামাজিক আন্তঃক্রিয়া বা সম্পর্কের অন্তঃস্থ বিষয়বস্তু বা কন্টেন্ট থেকে তার বিমূর্ত রূপ বা ফর্মকে পৃথক করে তার আলোচনা করা উচিত। একটি গ্লাসে দুধ, মধু, জল বা অন্য যে কোনো তরল রাখা হতে পারে, কিন্তু এতে গ্লাসের আকৃতির পরিবর্তন হয় না। উদাহরণস্বরূপ তিনি আধিপত্য ও অধীনতা, প্রতিযোগিতা ও সহযোগিতা, শ্রমবিভাগ প্রভৃতির উল্লেখ করেছেন। পরিবারে বিভিন্ন সদস্যদের মধ্যেকার আধিপত্য ও অধীনতার সম্পর্কের প্রকৃতি আর রাজনৈতিক ক্ষেত্রের আধিপত্য অধীনতার সম্পর্কের প্রকৃতি এক নয়, কিন্তু উভয় ক্ষেত্রেই আধিপত্য ও অধীনতার সম্পর্কের কাঠামো একরূপ। অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিযোগিতা ও সহযোগিতা এবং বিদ্যায়তনের ছাত্রছাত্রীদের মধ্যেকার প্রতিযোগিতা ও সহযোগিতার মধ্যে বিস্তর পার্থক্য, কিন্তু প্রতিযোগিতা ও সহযোগিতার বাহ্য রূপটি এক। কাজেই সিমেল মনে করেন সমাজতত্ত্ববিদের কাজ হল বিভিন্ন প্রকার সামাজিক আন্তঃক্রিয়া ও সামাজিক সম্পর্কের বিশ্লেষণ করে বিভিন্ন শ্রেণী বা ফর্ম অনুযায়ী বিভক্ত করা। অ্যালফ্রেড ভিয়েরকান্ড আরও সংকীর্ণভাবে সমাজতত্ত্বের পরিধি নির্ধারণ করার চেষ্টা করেছেন। তাঁর মতে সামাজিক জীবনের মৌলিক মানসিক বৃত্তিসমূহ যেগুলি মানুষের বিভিন্ন আন্তঃক্রিয়াকে প্রভাবিত করে, সেগুলিকে বিশ্লেষণ করা সমাজতত্ত্বের আলোচ্য বিষয়, যেমন পছন্দ করা বা না করা, বাধ্য থাকা বা অবাধ্য হওয়া, মান্য করা বা অমান্য করা ইত্যাদি। তিনি মনে করেন কোনো সমাজের ঐতিহাসিক প্রেক্ষাপট সমাজতত্ত্বের আলোচনার বিষয় নয়। সমাজতত্ত্বে ভারতীয় সমাজ বা জাপানি সমাজ অধ্যয়নের লক্ষ্য হল ওই সকল সমাজস্থ মানুষের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক কোন কোন মানসিক বৃত্তির ওপর নির্ভরশীল, অথবা ওই সকল সমাজের গতি প্রকৃতি কী ধরনের মানসিকতার ওপর নির্ভর করে, তাই সমাজতত্ত্বের আলোচ্য বিষয়বস্তু। যেমন ইংরেজ সমাজের ভিত্তি হল ইংরেজদের রক্ষণশীলতা, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানি সমাজের পুনরুত্থানের পশ্চাতে রয়েছে এই সমাজের কর্তব্যনিষ্ঠতা, কর্মকুশলতা প্রভৃতি মানসিক বৃত্তি। মার্কস ওয়েবারের মতে মানুষের বিভিন্ন সামাজিক আচরণ গভীরভাবে উপলব্ধি করা ও ব্যাখ্যা করাই সমাজতত্ত্বের আলোচ্য বিষয়বস্তু। তবে সামাজিক আচরণ বলতে তিনি সমস্ত ধরনের মানুষের সম্পর্কে ক্ষেত্রকে বোঝাতে চাননি। তিনি আরও মনে করেন সমাজতত্ত্বের উচিত বিভিন্ন প্রকার সম্পর্কের শ্রেণীবিন্যাস ও বিশ্লেষণ করা। ভন ওয়াইজ মনে করেন মানুষের বিভিন্ন সামাজিক সম্পর্কের দুটি মূল ধারা বিদ্যমান: সংযোগকারী মানে অ্যাসোসিয়েটিভ এবং বিয়োগকারী ডিসোসিয়েটিভ। অভিযোজন অ্যাকোমোডেশন, আত্মীকরণ বা অ্যাসিমিলেশন, সংঘবদ্ধ হওয়া প্রভৃতি সংযোগকারী ধারার উদাহরণ। অপরদিকে দ্বন্দ্ব, প্রতিযোগিতা, বিরুদ্ধাচরণ করা প্রভৃতি হল বিয়োগকারী ধারার উদাহরণ। ওয়াইজ অবশ্য মনে করেন সংযোগকারী ও বিয়োগকারী ধারার সংমিশ্রণে তৃতীয় একটি ধারাও দেখা যেতে পারে। সুতরাং দেখা যাচ্ছে বিশ্লেষণাত্মক মতবাদের মুখ্য প্রবক্তাগণের সামাজিক সম্পর্কের কোন কোন বিশেষ দিক সমাজতাত্ত্বিক আলোচনার অন্তর্ভুক্ত হবে তা নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এদের সকলেরই মূল বক্তব্য হল সমগ্র সমাজ জীবনের পরিবর্তে সামাজিক সম্পর্কের বিশেষ বিশেষ দিক আলোচনার মধ্যেই সমাজতত্ত্বের পরিধি সীমিত থাকা উচিত। তাদের মত অনুযায়ী সমাজতত্ত্ব হবে একটি বিশুদ্ধ বিশেষীকৃত শাস্ত্র, যার বিষয়বস্তু অন্য কোনো সমাজবিজ্ঞানের বিষয়বস্তুর সাথে যাতে না জড়িয়ে পড়ে এবং সমাজতত্ত্বের স্বকীয়তা বজায় থাকে। সমাজতত্ত্বের পরিধি হিসেবে বিশ্লেষণাত্মক মতবাদের বিভিন্ন সমালোচনা হয়ে থাকে। প্রথমত, সমাজ একটি অখণ্ড বিষয়। এর বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে এবং একে অপরের দ্বারা প্রভাবিত হয়। কাজেই সমাজের বিশেষ অংশকে খণ্ডিত রূপে আলোচনা করা যুক্তিযুক্ত নয়। এই কারণে
অ্যালেক্স ইনকেলেস মনে করেন সমাজতত্ত্বের বিশেষ বিশেষ অংশের পরিবর্তে সমগ্র সমাজকেই আলোচনার বিষয়বস্তু হিসেবে গ্রহণ করা। দ্বিতীয়ত, বিশ্লেষণাত্মক সমাজতত্ত্ব সামাজিক সম্পর্ক ও আত্মক্রিয়াসমূহের কন্টেন্ট বা অন্তস্থ বিষয়কে উপেক্ষা করে বাহ্যরূপে বা ফর্মের আলোচনা যথাযথ হয় না। এ প্রসঙ্গে সোরোকিনের বক্তব্য হল, একটি গ্লাস ওয়াইন জল বা মধু দিয়ে পূর্ণ করলে গ্লাসের আকৃতি বা রূপ পরিবর্তন হয় না ঠিকই, কিন্তু এমন কোনো সামাজিক প্রতিষ্ঠানের কথা ভাবা যায় না যার সদস্যবৃন্দ পরিবর্তিত হলে প্রতিষ্ঠানের রূপ পরিবর্তিত হবে না। তৃতীয়ত, প্রকৃত সামাজিক প্রেক্ষাপট বাদ দিয়ে শুধু বিমূর্ত সামাজিক বিষয় আলোচনা নিরর্থক। যেমন সহযোগিতা বা প্রতিযোগিতাকে বিমূর্ত ধারণারূপে আলোচনা অর্থহীন হয়ে পড়ে যখন সিমেল নিজেই বলছেন শিক্ষার ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বা প্রতিযোগিতা ধারণা দুটি আকৃতি প্রকৃতিতে পৃথক হয়। চতুর্থত, বিশুদ্ধ শাস্ত্র হিসেবে সমাজতত্ত্বকে গড়ে তোলা কখনোই সম্ভব হয় না। প্রকৃতপক্ষে কোনো বিজ্ঞানকেই অপরাপর বিজ্ঞান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে আলোচনা করা যায় না। এই কারণে বর্তমান আন্তঃবিষয়ক ইন্টারডিসিপ্লিনারি আলোচনা অধিক গুরুত্ব পায়। বিশ্লেষণাত্মক মতবাদের প্রবক্তাগণ সমাজতত্ত্বকে সম্পূর্ণ স্বতন্ত্র বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারলেও বিশ্লেষণাত্মক সমাজতত্ত্বের একটি বিশেষ অবদান হল সামাজিক সম্পর্কসমূহকে কতগুলি প্রকার বা টাইপে বিভক্ত করা। এর ফলে সমাজের অজস্র সামাজিক সম্পর্ক বোঝা ও বিশ্লেষণ করা অপেক্ষাকৃত সহজ হয়। খ. সংশ্লেষাত্মক মতবাদ, সিনথেটিক স্কুল। সংশ্লেষাত্মক মতবাদের প্রবক্তাগণ সমাজতত্ত্বকে বিশুদ্ধ শাস্ত্রের পরিবর্তে বিভিন্ন সমাজবিজ্ঞানের সংশ্লেষ এবং সাধারণ সমাজবিজ্ঞান হিসেবে বর্ণনা করেন। এই মতবাদের মূল বক্তব্য হল সমাজের বিভিন্ন অংশ পারস্পরিক সম্পর্কযুক্ত, কাজেই কোনো একটি সামাজিক বিষয় বা ঘটনা সম্পূর্ণ উপলব্ধি করতে হলে একটি দিকের আলোচনা যথেষ্ট নয়। বিভিন্ন সমাজবিজ্ঞান সমাজের ভিন্ন ভিন্ন দিক বিশেষভাবে আলোচনা করে। যেমন রাষ্ট্রবিজ্ঞান সমাজের রাজনৈতিক ক্রিয়াকলাপ এবং অর্থনীতি সমাজের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করে। ইতিহাস সমাজের অতীত সম্পর্কে বিশ্লেষণ করে। যেহেতু সমাজের ভিন্ন ভিন্ন দিক পরস্পর সম্পর্কযুক্ত, রাজনৈতিক ক্ষেত্রে যা ঘটে তার প্রভাব সমাজের অন্যান্য দিকেও পড়ে। কাজেই সামগ্রিকভাবে সমাজকে অনুসন্ধান ও বিশ্লেষণ করা বিশেষ প্রয়োজন। অনেকেই মনে করেন সমাজতত্ত্বের উচিত সংশ্লেষাত্মক আলোচনা করে সমাজের সামগ্রিক রূপকে বিশ্লেষণ করা। এমিল দুরখাইম, লিওনার্ড হবহাউস, মরিস জিন্সবার্গ এবং পিটারিম সোরোকিন সংশ্লেষাত্মক মতবাদের মুখ্য প্রবক্তা। দুরখাইম সমাজতত্ত্বের বিষয়বস্তুকে 3 ভাগে ভাগ করেছেন। 1. সামাজিক অঙ্গসংস্থানবিদ্যা, সোশ্যাল মরফোলজি। 2. সামাজিক শরীরবিদ্যা, সোশ্যাল ফিজিওলজি। এবং 3. সাধারণ সমাজতত্ত্ব, জেনারেল সোশিওলজি। সামাজিক অঙ্গসংস্থানবিদ্যা সমাজের ভৌগোলিক অবস্থান, লোকসংখ্যার ঘনত্ব এবং অন্যান্য পরিবেশগত প্রভাবের প্রকৃতি, ব্যাপকতা ও গভীরতা নিয়ে আলোচনা করে। শরীরবিদ্যায় যেমন শরীরের বিভিন্ন অঙ্গ সম্পর্কে বিশদে আলোচনা করা হয়, সামাজিক শরীরবিদ্যাও সমাজের বিভিন্ন আচার ব্যবস্থার প্রকৃতি ও উৎস পৃথক পৃথকভাবে বিশদে বিশ্লেষণ করে। আবার এই সকল আচার ব্যবস্থার মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান তার ব্যাখ্যা বিশ্লেষণ করা সাধারণ সমাজতত্ত্বের কাজ। দুরখাইমের মতে এইরূপ সংশ্লেষাত্মক আলোচনার মাধ্যমে সমাজের অখণ্ড রূপটি উন্মোচিত হবে এবং সামাজিক বিভিন্ন বিষয় সম্পর্কে সাধারণ নিয়ম নির্ধারণ করাও সম্ভব হবে, যা সমাজকে ব্যাখ্যা ও বিশ্লেষণে সহায়ক হবে। সংশ্লেষাত্মক মতবাদের অপর একজন প্রবক্তা জিন্সবার্গ সমাজতত্ত্বের মূল উপজীব্য বিষয়সমূহকে 4 ভাগে ভাগ করেছেন। 1. সামাজিক অঙ্গসংস্থানবিদ্যা, সোশ্যাল মরফোলজি। 2. সামাজিক নিয়ন্ত্রণ, সোশ্যাল কন্ট্রোল। 3. সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল প্রসেসেস। এবং সামাজিক রোগ নিরূপণবিদ্যা বা সোশ্যাল প্যাথোলজি। 1. সামাজিক অঙ্গসংস্থানবিদ্যা। সামাজিক অঙ্গসংস্থানবিদ্যা জনসংখ্যার গুণগত এবং পরিমাণগত দিক নিয়ে আলোচনা করে। এছাড়া সামাজিক কাঠামো, সামাজিক গোষ্ঠী এবং প্রতিষ্ঠানসমূহকে অধ্যয়ন করে। 2. সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণ সমাজের বিধিবদ্ধ বা ফর্মাল এবং অবিধিবদ্ধ ইনফর্মাল 2 প্রকার নিয়ন্ত্রণ সম্পর্কেই আলোচনা করে, যেমন প্রথা, ঐতিহ্য, নীতি, ধর্ম প্রভৃতির সঙ্গে আইন, আদালত প্রভৃতিরও আলোচনা করে। 3. সামাজিক প্রক্রিয়া। সমাজের বিভিন্ন প্রকার আন্তঃক্রিয়া যেমন সহযোগিতা, প্রতিযোগিতা, দ্বন্দ্ব, উপযোজন, আত্মীকরণ, বিচ্ছিন্নকরণ, ঐক্য, উন্নয়ন, অবনমন প্রভৃতি সম্পর্ক আলোচনা করে সামাজিক প্রক্রিয়া। 4. সামাজিক রোগ নিরূপণবিদ্যা।
সামাজিক রোগ নিরূপণবিদ্যা সমাজের বিভিন্ন সামঞ্জস্যহীনতা, ম্যালঅ্যাডজাস্টমেন্ট এবং বিভিন্ন প্রকার উপদ্রব বা গোলমাল মানে ডিস্টারবেন্সেস সম্পর্কে আলোচনা করে। এটি বিভিন্ন সামাজিক সমস্যা যেমন দারিদ্র্য, বেকারত্ব, জনবিস্ফোরণ, গণিকাবৃত্তি, অপরাধ প্রভৃতিকেও বিশ্লেষণ করে। জিন্সবার্গ সমাজতত্ত্বের মুখ্য কার্যগুলি নিম্নরূপে বর্ণনা করেছেন। 1. সমাজতত্ত্ব বিভিন্ন ধরনের সামাজিক সম্পর্কসমূহের শ্রেণীবিন্যাস করার প্রয়াস করে। 2. সামাজিক জীবনের বিভিন্ন দিকের মধ্যে সম্পর্ক নিরূপণ করে, যেমন অর্থনৈতিক ও রাজনৈতিক, ধর্মীয়, নীতিগত ও আইনগত প্রভৃতি। 3. সামাজিক পরিবর্তন ও স্থায়িত্বের মূল কারণগুলি উন্মোচিত করা এবং সমাজ জীবনের সমাজতাত্ত্বিক নিয়ন্ত্রণগুলি আবিষ্কার করা। এছাড়াও সমাজতত্ত্ব গবেষণার মাধ্যমে সংগৃহীত তথ্যের সাহায্যে সমাজের সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। সমাজতন্ত্র সামাজিক সমস্যাদির প্রতিকারের বিকল্প পন্থাসমূহ বিশ্লেষণ করে। সমাজতত্ত্ব নীতি নির্ধারণ না করলেও নিরপেক্ষ গবেষণার মাধ্যমে নীতি নির্ধারককে সুনির্দিষ্ট পথের ইঙ্গিত দেয়। সুতরাং দেখা যাচ্ছে সমাজতত্ত্বের আলোচনার পরিধি ব্যাপক। সমাজের সকল সামাজিক দিক যেমন সামাজিক প্রক্রিয়া, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক পরিবর্তন, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক ব্যবস্থা, সামাজিক গোষ্ঠী, সামাজিক রোগ নিরূপণবিদ্যা প্রভৃতি নিয়েই সমাজতত্ত্ব আলোচনা করে। সমাজতত্ত্বে সমাজ জীবনের কতকগুলি বিশেষ বিষয়ের বিমূর্ত আলোচনার প্রয়োজনীয়তাও যেমন রয়েছে, তেমনি সমাজের সামগ্রিক আলোচনাও গুরুত্বপূর্ণ। কাজেই বলা যায় সমাজতত্ত্বের পরিধি সংক্রান্ত দুটি মতবাদ, বিশ্লেষণাত্মক ও সংশ্লেষাত্মক মতবাদ, দুটি পরস্পরের পরিপূরক। সমাজতত্ত্বের আলোচনায় উভয়ের গুরুত্বই অনস্বীকার্য। সমাজতত্ত্বের বৈজ্ঞানিক মর্যাদা, সায়েন্টিফিক স্ট্যাটাস অফ সোশিওলজি। সাধারণভাবে বিজ্ঞান বলতে আমরা পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা ইত্যাদি বিষয়কেই বুঝে থাকি। সাধারণ মানুষ সমাজ জীবন সম্পর্কিত অধ্যয়নকে বিজ্ঞান বলে মনে করতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে বিজ্ঞান কোনো বিশেষ অধ্যয়নের বিষয়কে বোঝায় না। বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান। আরও বিস্তৃত করে বললে বিজ্ঞান হলো যে কোনো বিষয় সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও পদ্ধতিগতভাবে অর্জিত সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান। মার্টিনডেলের মতে বিজ্ঞানের সম্পর্ক বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতির সঙ্গে কোনো বিষয়বস্তুর সঙ্গে নয়। এখন দেখা যাক বৈজ্ঞানিক পদ্ধতির প্রকৃতি কী রূপ এবং সমাজতত্ত্বে এই পদ্ধতি প্রযোজ্য কিনা, অর্থাৎ সমাজতত্ত্বকে আদৌ বিজ্ঞান বলা যায় কিনা। বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ। 1. যাচাইযোগ্যতা, ভেরিফায়াবিলিটি। পর্যবেক্ষিত ঘটনাসমূহ যাচাইযোগ্য হওয়া উচিত। নির্দিষ্ট পদ্ধতিতে একই বিষয়ে বিভিন্ন গবেষকের গবেষণায় যদি বারংবার একই ফলাফল পাওয়া যায়, তবে সেই পদ্ধতিটি বৈজ্ঞানিক পদ্ধতি বলে স্বীকৃত হবে। 2. সঠিক বাস্তবতা, অ্যাকিউরেসি। বাস্তবকে সঠিকভাবে উপস্থাপনা করাই বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো ঘটনাকে অতিরঞ্জিত করা বা যুক্তিহীনভাবে সিদ্ধান্তে না পৌঁছে প্রকৃত বিষয়বস্তুর ব্যাখ্যাই এই পদ্ধতিতে করা হয়। 3. যথার্থতা, প্রিসিশন। যথার্থ সংখ্যা বা পরিমাপ উল্লেখ করা বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য। যেমন কোট, আমি অনেকের সাক্ষাৎকার গ্রহণ করেছি এন্ড কোট, এর পরিবর্তে আমি 450 জনের সাক্ষাৎকার গ্রহণ করেছি, এরূপ বক্তব্য যথার্থতা উপস্থাপন করে। 4. নিয়মতান্ত্রিকতা, সিস্টেমাটাইজেশন। বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়মতান্ত্রিকভাবে এবং সংগঠিত উপায়ে তথ্য সংগ্রহ করা হয়, যাতে নির্ভরযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়। 5. বিষয়গততা, অবজেক্টিভিটি। বৈজ্ঞানিক পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হল বিষয়গততা। গবেষক সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রকৃত ঘটনার ব্যাখ্যা ও বিশ্লেষণ করে থাকেন। 6. অভিজ্ঞতা নির্ভর, এম্পেরিক্যাল। বৈজ্ঞানিক পদ্ধতি পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লব্ধ অভিজ্ঞতা নির্ভর হয়ে থাকে। অনুমানের ওপর নির্ভর করে বিজ্ঞান গড়ে ওঠে না। 7. তত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত, রিলেটেড টু থিওরি। বৈজ্ঞানিক পদ্ধতি তথ্যের বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন ঘটনার মধ্যে কার্যকারণ ব্যাখ্যা করে এবং নতুন তত্ত্বের জন্ম দেয় বা বর্তমান তত্ত্বের পুনর্গঠন করে। 8. সাধারণীকরণ, জেনারেলাইজেশন। নির্দিষ্ট পৃথক পৃথক ঘটনাকে শ্রেণীবদ্ধ করে তা থেকে সাধারণ সূত্র নির্ধারণ বা সাধারণীকরণ বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য। 9. মূল্যমান নিরপেক্ষতা, ভ্যালু ফ্রি। বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষক কোনো বিষয়, ঘটনা, প্রতিষ্ঠান ইত্যাদি ভালো না মন্দ অর্থাৎ তার মূল বিচার করে না, কেবল প্রকৃত অবস্থার ব্যাখ্যা করে। 10. ভবিষ্যদ্বাণী করতে সক্ষম, প্রেডিক্টেবিলিটি।
বৈজ্ঞানিক পদ্ধতি বর্তমান বিষয়ে ঘটনার কার্যকারণ ব্যাখ্যার মাধ্যমে অর্জিত জ্ঞানের সাহায্যে ভবিষ্যতে ওই বিষয়ে কী ঘটতে পারে তার ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হয়। এখন দেখা যাক সমাজতত্ত্বে এই বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা যায় কিনা এবং সমাজতত্ত্বকে বিজ্ঞান আখ্যা দেওয়া যায় কিনা। প্রকৃতপক্ষে সমাজতত্ত্বের বিষয়বস্তুর কেন্দ্রস্থল রয়েছে মানুষ ও মানুষের সৃষ্ট সমাজ। মানুষের স্বাধীন সত্তা রয়েছে। প্রাকৃতিক ঘটনাবলীর মতো সে প্রাকৃতিক নিয়মের সম্পূর্ণ অধীন নয়, বরং মানুষ প্রাকৃতিক শক্তিকে প্রভাবিত করে তার বশে আনার চেষ্টা করে। ফলে প্রাকৃতিক বিজ্ঞানে যেরূপ নিখুঁত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব, সমাজতত্ত্বে তথা সমাজবিজ্ঞানে তা সম্ভব হয় না। এছাড়া সমাজতত্ত্বে গবেষক নিজের সমাজের একটি অংশ, কাজেই তার পক্ষে সম্পূর্ণ বৈজ্ঞানিক নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হয় না। সমাজতত্ত্বের বিষয়বস্তু গবেষণাগারে পর্যবেক্ষণ করা যায় না, গোটা সমাজই এখানে গবেষণাগার। ফলে নিয়ন্ত্রিত পরিস্থিতিতে নির্দিষ্ট রূপ পর্যবেক্ষণ সম্ভব হয় না। আবার সমাজের বিভিন্ন মানুষের আচরণ ও ঘটনাবলীর বিভিন্নতার কারণে যথাযথ সাধারণীকরণ করাও অনেক সময় সম্ভব হয় না। কিন্তু এই সকল বিরুদ্ধ মতামতের পাশাপাশি সমাজতত্ত্বের বৈজ্ঞানিক মর্যাদার পক্ষেও যথেষ্ট যুক্তি বিদ্যমান। নিম্নে এগুলি আলোচনা করা হলো। 1. সাধারণভাবে মানুষের মধ্যেও বহু ব্যাপারে একই আচরণের প্রবণতা দেখা যায়। উদাহরণস্বরূপ, পৃথিবীর বিভিন্ন মানবজাতির মধ্যে সামাজিক সংগঠনগুলির মৌলিক সাদৃশ্য, পরিবার ব্যবস্থা, ধর্মবিশ্বাস, শিক্ষা ব্যবস্থার সার্বজনীনতা ইত্যাদি। এই সকল সর্বজনীন বিষয়কে সমাজবিজ্ঞানী স্বাভাবিকভাবেই বৈজ্ঞানিক বিশ্লেষণ করতে পারেন। 2. সমাজতত্ত্বে সংখ্যাবাচক তথ্য থেকে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করা যায়। জীবনযাত্রার মান নির্ণয়, বেকার সমস্যা, দারিদ্রতার সমস্যা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে গণিত বা সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ হয়ে থাকে। এই পদ্ধতির সাহায্যে অনেকটাই নির্ভুলভাবে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়। 3. বারবারা উটনের মতে বর্তমানে সমাজবিজ্ঞানে বিভিন্ন গবেষণার ভবিষ্যদ্বাণীও করা হচ্ছে, যার পদ্ধতি দ্রুত উন্নত হচ্ছে এবং উৎসাহব্যঞ্জক ফলাফল পাওয়া যাচ্ছে। 4. গবেষণার ক্ষেত্রে সমাজতত্ত্ব বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি যেমন পরীক্ষামূলক পদ্ধতি, এক্সপেরিমেন্টাল মেথড, ঐতিহাসিক পদ্ধতি, হিস্টোরিক্যাল মেথড, তুলনামূলক পদ্ধতি, কম্পারেটিভ মেথড, কার্যনির্বাহী, ফাংশনাল মেথড প্রভৃতি মাধ্যমে সমাজতত্ত্ব বিমূর্ত ও বাস্তব ঘটনাসমূহের বিশ্লেষণ করে। 5. প্রশ্নমালা, প্রশ্নতালিকা, সাক্ষাৎকার, একক সমীক্ষা ইত্যাদি প্রক্রিয়া ব্যবহার করে সমাজতাত্ত্বিক সামাজিক ঘটনাবলীর নিরপেক্ষ পর্যবেক্ষণ করতে পারেন। 6. সমাজতত্ত্বে গবেষক কোনো বিষয়ের ওপর মূল্যমান আরোপ করেন না। বাস্তব বিষয়কে ব্যাখ্যা করাই সমাজতত্ত্বের লক্ষ্য। যেমন যৌথ পরিবার একক পরিবারের তুলনায় ভালো বা আত্মহত্যা বন্ধ হওয়া উচিত ইত্যাদি ব্যক্তিগত মতামতের কোনো স্থান সমাজতত্ত্বে নেই। 7. সমাজতত্ত্ব বিভিন্ন ঘটনার কার্যকারণ সূত্র অনুসন্ধান করে, যেমন শিশু অপরাধের কারণ, দুর্নীতির কারণ ইত্যাদি। 8. বিভিন্ন বাস্তব ঘটনা থেকে তথ্য সংগ্রহ করে সাধারণ সিদ্ধান্ত গ্রহণ বা সাধারণীকরণও সমাজতত্ত্বে করা সম্ভব হয়, যা থেকে সাধারণ সূত্র বা জেনারেল রুলস নির্ধারণ করা সম্ভব। একথা বলা যায় যে সমাজতত্ত্বকে তার পদ্ধতিগত প্রয়োগের ও লক্ষ্যের দিক দিয়ে বিজ্ঞানের মর্যাদা দেওয়া অসঙ্গত নয়। তবে প্রাকৃতিক বিজ্ঞানের আলোচ্য বিষয়ের ন্যায় সামাজিক মানুষ সর্বদা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে না। ফলে সমাজতত্ত্বে সম্পূর্ণ নির্ভুল সাধারণ সূত্র নির্মাণ করা সম্ভব হয় না। কাজেই বলা যেতে পারে সমাজতত্ত্ব বিজ্ঞানের সমগোত্রীয় বিজ্ঞান পদবাচ্য নয়। সমাজতত্ত্ব প্রাকৃতিক বিজ্ঞান নয়, সামাজিক বিজ্ঞান।